জুলাই আগস্ট ছাত্র জনতার বিপ্লব কোনো প্রাপ্তির জন্য করা হয়নি। এই আন্দোলন ছিল সকল ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে বার্তা। জুলাই আন্দোলনের 1 বছর পূর্তিতে এমনটাই বলছেন বরিশালের আন্দোলনকারীরা। আর কোনো দল যদি ফ্যাসিস্ট সরকারের পথ অনুসরণ করে তাহলে তাদের পরিণতিও একই হবে বলছেন তারা। যদিও অভ্যুত্থানের উদ্দেশ্য বাস্তবায়ন না হওয়ায় হতাশা রয়েছে কারো কারো মধ্যে। কোটা সংস্কারের দাবিতে গত বছরের জুলাইয়ে আন্দোলনে নামে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। আন্দোলনের শুরু থেকেই বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাও সোচ্চার ছিল। তাদের সাথে একাত্মতা জানিয়ে বিএম কলেজের শিক্ষার্থীরা আন্দোলনে নামে। দ্রুত তা নগরীর সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। স্লোগানে উত্তাল হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো। আন্দোলন দমাতে সরকার সহিংস পথ বেছে নিলে ক্ষোভে ফুঁসে ওঠে জনতা। আওয়ামী গভর্নমেন্ট একটা প্রচণ্ড শক্তিশালী সরকার, এই সরকারকেও চ্যালেঞ্জ করা যায়। আমার কাছে প্রাপ্তি এতটুকু যে মানুষ বুঝতে পারছে যে ক্ষমতাকে চ্যালেঞ্জ করা যায়। যেটা বৈষম্যের বাংলাদেশ নির্মাণ হবে সেই চেতনাটা কোনো ভুল ছিল না। এখন হোক পরে হোক, এই যে চেতনা মানুষের মধ্যে উদ্বুদ্ধ হয়েছে, একদিন সেটা বাস্তবায়িত হবে, সেই আশায় আমরা বাঁচি। জুলাই অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে নানা হিসেব নিকেশ মেলাচ্ছেন আন্দোলনকারীরা। আন্দোলনের প্রথম সারির নেতারা বলছেন, জুলাই বিপ্লব নির্দিষ্ট কারো বিরুদ্ধে নয়, এটি ছিল পুরো দুর্নীতিগ্রস্ত সরকার ব্যবস্থার। যেখানে শ্রমিক, কৃষক, ছাত্ররা তাদের অধিকার পাওয়ার জন্য অগ্রসর হতে পারে। বৈষম্যমুক্ত এবং গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে সেদিন ঝাঁপিয়ে পড়েছিল শ্রমজীবীরাও। তবে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ না হওয়ার হতাশার কথা এই শ্রমিক নেতার মুখে। বৈষম্যমুক্ত একটি সমাজ এবং গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ হবে এই আকাঙ্ক্ষা থেকে সাধারণ মানুষ কোনো আকাঙ্ক্ষা তারা পূরণ করবে এইটা আমরা প্রত্যাশা করতে পারি না। জুলাই আগস্ট বিপ্লব এখনও সাংবিধানিক রূপ না পাওয়ায় হতাশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা। ভবিষ্যৎ নিয়েও শঙ্কার কথা প্রকাশ করলেন তিনি। এই বিপ্লবটাকে সাংবিধানিক রূপ না দেয়া হয়, এর পুরো দায়ভার ছাত্র জনতার উপরে যাবে। এখন যে রাজনৈতিক দলগুলো আসলে চাচ্ছে যে এগুলো হবে না বা এই আন্দোলনকে, বিপ্লবকে সাংবিধানিক রূপ দেওয়া যাবে না, আমাদেরকে ফাঁদে ফেলানোর জন্য তারা সাংবিধানিক রূপ দিতে চাচ্ছে না। জুলাই আগস্ট আন্দোলনে বরিশালে কেউ নিহত না হলেও বিভাগের 6 জেলার 52 জন নিহত হন ঢাকা, চট্টগ্রাম ও মাদারীপুরে। ডিভিসি নিউজ ডেস্ক। যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় মাইলস্টোন স্কুলের অফিস সহকারী মাসুমাকে সকাল 9টায় পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে। শনিবার রাতে ভোলায় পৌঁছায় তার নিথর-দেহ। মাসুমার পরিবার জানায়, নিহত মাসুমা রাজধানীর তুরাগের নয়ানগর শুক্রভাঙ্গা এলাকায় থাকতেন। দগ্ধ হয়ে 5 দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে না ফেরার দেশে পাড়ি জমায় মাসুমা। রাতেই ভোলার বোরহান উদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডে পৌঁছালে স্বজন, প্রতিবেশী ও গ্রামবাসীরা ভিড় করে তাকে এক নজর দেখতে। বাতাস ভারী হয়ে ওঠে তাদের কান্নার রোল আর আহাজারিতে। নাটোরের লালপুর ও পাবনার ঈশ্বরদী উপজেলার সীমান্তবর্তী পদ্মা তীরে বালুমহাল এবং চরে আধিপত্য বিস্তার নিয়ে মাঝে মধ্যেই চলছে অস্ত্রের মহড়া, গোলাগুলি। এতে আতঙ্কিত জনপদের মানুষ। এসব ঘটনা নিয়ে একে অপরের প্রতি চলছে দোষারোপ। সুস্থ পরিবেশ আর আতঙ্ক থেকে মুক্তি চান স্থানীয়রা। দিনে দুপুরে অস্ত্র হাতে মহড়া পাবনার ঈশ্বরদী ইউনিয়নের সারাঘাট বালুমহাল ও নাটোরের লালপুরের পদ্মা নদী এলাকার নিয়মিত ঘটনা। বালু তোলা, চাঁদা আদায় আর এলাকার আধিপত্য নিয়ে মাঝে মধ্যেই গোলাগুলিতে জড়িয়ে পড়ে লালপুরের কাকন বাহিনী ও ঈশ্বরদীর পিন্টু বাহিনী। তাদের অত্যাচার, নির্যাতনে আতঙ্কিত উভয় এলাকার 5 শতাধিক পরিবার। পদ্মা নদীতে মাছ ধরতে, মহিষ চড়াতে ও চরের জমিতে ফসল ফলাতে চাঁদা না দিলে হয়রানির শিকার হতে হয় কৃষক ও জেলেদের। খালি গুলাগুলি করে, আমরা গরিব মানুষ পেটে দেয় কি করবো। আমার করতে দেয় না, আমার মাঝে মধ্যে হুমকি দেখায়, গুলাগুলি করতে আসে। প্রতিবাদ করলেই জোর করে হাতে অস্ত্র ধরিয়ে দিয়ে পুলিশে দেওয়ার ঘটনা ঘটে। বালু নৌকা লোড করে নিয়ে আসার পথে জাকারিয়া পিন্টু আর ওনার ভাই নৌকা ঠেকাই দিয়ে ওদেরকে অবৈধ অস্ত্র হাতে ধরাই দিয়ে পুলিশ দিয়ে ধরাই দিছে। আমাদের স্বামীর সামনে অস্ত্র রাখি তারা বলছে এরা অস্ত্র আলা, এরা হলো কাকনের পার্টি। সব অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলন করেছেন ঈশ্বরদীর বিএনপি নেতা জাকারিয়া পিন্টু। ইফেক্ট আমার পরে সেই জন্য পরিকল্পিত করা হয়েছে। আপনারা অনুসন্ধান করে দেখেন ঘটনাটা কোথায় ঘটেছে। অস্ত্রের মহড়া বন্ধ করার জন্য প্রশাসনের তৎপরতা দাবি সচেতন মহলের। প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে এই লালপুরের পদ্মার চর অঞ্চলে, এটা তো বাংলাদেশের বাইরের কোনো জায়গা নয়।
এখানে তো আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, এটা তো সন্ত্রাসের অভয় আশ্রম হতে পারে না। এলাকায় শান্তি ফিরিয়ে আনতে ব্যবস্থা নেওয়া হয়েছে দাবি জেলা পুলিশ সুপারের। জেলা পুলিশ অন্যান্য সংস্থার সাথে সমন্বয় করে আইনগত কঠোর পদক্ষেপ নেবে এবং কোনো ধরনের অভিযোগ আমাদের কাছে আসলে সেটা যথাযথভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। লিজ নেয়ার পরও পদ্মা নদী থেকে বালু তুলতে না পেরে ঠিকাদার অভিযোগ জানালে সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। সরকারের কাছ থেকে আমি ডাক নিয়েছি 9,60,00,000 টাকা। সরকার অবশ্যই এটা সরকারের উদ্যোগে সরকার ব্যবস্থা করে দেবে। যারা গ্রহীতা তিনি আমাদেরকে লিখিতভাবে একটি কমপ্লেইন করেছেন। আমাদের যে পুলিশ বিভাগ আছে তাদেরকে সেখানে নিরাপত্তা বিধানের জন্য বলেছি। চলতি বছরের ৩রা জুন নাটোরের লালপুরের পদ্মা নদীতে 460 একর জায়গা বালু তোলার জন্য লিজ দেয় নাটোর জেলা প্রশাসন। 9,68,00,000 টাকায় অনুমতি পায় মেসার্স মোল্লা এন্টারপ্রাইজ। ডিবিসি নিউজ ডেস্ক। রাজশাহীতে কৃষকদের জিম্মি করে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ উঠেছে বিসিআইসি ডিলারের বিরুদ্ধে। কৃষকদের অভিযোগ, প্রতিবাদ করলে হুমকি দেওয়া হচ্ছে মিথ্যা মামলায় ফাঁসানোর। যদিও ষড়যন্ত্রের শিকার বলে দাবি অভিযুক্ত ব্যবসায়ীর। সার না দিলাম, বরাদ্দকৃত সার বেচে খেলাম কিংবা ব্ল্যাকে বিক্রি করলাম, তাহলে কৃষকেরা কিভাবে সার পাচ্ছে? রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাকুনহাটের বিসিআইসি ডিলার তুহিনা আক্তার। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে হয়রানি, সার নিতে ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রাখা, গুদামে থাকার পরও না দেয়া ও অতিরিক্ত দাম নেয়ার। কৃষকদের আরও অভিযোগ, প্রতিবাদ করলে নারী নির্যাতন মামলা দেওয়ার হুমকি দেন ডিলার তুহিনা। বাইরে এই সারগুলো আমাদের পাচার করে বিক্রি করে দেয় বেশি দামে। আমাদের এলাকার কৃষক গেলেই 10 কেজি সার দেয়। আমাকে সার দেয় 50 দিন ঘোরাল জামাকে প্রতিবেশী সার আনতে যায়, সার দেয় না। 1450 টাকা বস্তা বাইরে সার কিনতে হয়। আমরা কৃষকের দাবি আমাদের ন্যায্য মূল্য সঠিকভাবে আমরা এখানে সার পাই। দাম বেশি লিছে বাইরের থেকে 100 টাকা বেশি, 200 টাকা করে বেশি। যদিও অভিযোগ অস্বীকার করে অন্য ব্যবসায়ীদের ষড়যন্ত্রের শিকার বলে দাবি করলেন ডিলার তুহিনা। আমার কাছে সার আসে, আমি অতি সামান্য বরাদ্দ যেটা পাই আমি সেই সারটা বুঝিয়ে তাদেরকে দেওয়ার চেষ্টা করি। আসলে যে মানববন্ধনগুলো হচ্ছে এগুলো সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। এগুলো আমার বিপক্ষে একটা শত্রুতার জের ধরে। প্রশাসন বলছে কয়েকজন কৃষক লিখিত অভিযোগ দিয়েছেন, তদন্তের সত্যতা মিললে নেওয়া হবে ব্যবস্থা। কৃষকরা আমাকে একটা অভিযোগ দিয়েছেন, সেই প্রেক্ষিতে আমরা তদন্ত কমিটি গঠন করেছি। প্রতিবেদন তারা দাখিল করবে, প্রতিবেদনের আলোকে আমরা ব্যবস্থা গ্রহণ করব। নীতিমালা আছে, সেই নীতিমালা অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করবো এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বিষয়ে অবগত করব। দ্রুত তুহিনা আক্তারের লাইসেন্স বাতিল না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন কৃষকেরা। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী। চট্টগ্রাম বন্দর নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে, শুধুমাত্র পরিচালনার কাজে যুক্ত হচ্ছে বিদেশিরা। একথা বলেছেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। শনিবার রাতে চট্টগ্রামের একটি বেসরকারি হোটেলে স্টার্ন ব্যাংকের সাথে চট্টগ্রাম বন্দরের মাশুল পরিশোধে সংযুক্তি অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। বলেন, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে কিভাবে কাজ করা যায় তার একটি চমৎকার উদাহরণ ইবিএল। অনুষ্ঠানে ইবিএল এর এমডি আলী রেজা ইফতেখার ও চট্টগ্রামের মেয়র ডক্টর শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন। ইবিএল প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকরা যে কোনো স্থান থেকে বন্দরের ব্যাট, এআইটি, ওয়েলফেয়ার চার্জ সহ অন্যান্য মাশুল পরিশোধ করতে পারবেন। প্রায় 7 বছর আগে শুরু হয় পিরোজপুর কালীগঙ্গা নদীর সেতু নির্মাণ কাজ। নির্ধারিত সময়ে নির্মাণ কাজে কোনো অগ্রগতি না হওয়ায় কার্যাদেশ বাতিল করা হয় ঠিকাদারি প্রতিষ্ঠানটির। পরবর্তীতে নতুন করে অন্য আরেকটি প্রতিষ্ঠানকে সেতুটি নির্মাণের কার্যাদেশ দেওয়া হয়, যা চলতি বছরের জুনে শেষ হওয়ার কথা থাকলেও সিংহভাগ নির্মাণ কাজ এখনও বাকি। পিরোজপুরের নেসারাবাদ উপজেলার 6টি ইউনিয়নের জনসাধারণের জেলা শহরে যেতে পার হতে হয় কালীগঙ্গা নদী। 105,26,00,000 টাকা ব্যয়ে নদীর কলাখালী চাঁদকাঠি পয়েন্টে 614 মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণের উদ্যোগ নেয় তৎকালীন সরকার। 2018 সালে সেতুটি নির্মাণে কার্যাদেশ পায় নাভানা কনস্ট্রাকশন লিমিটেড। তবে কাজে উল্লেখযোগ্য অগ্রগতি না থাকায় এবং কাজের মেয়াদ শেষ হওয়ায় প্রতিষ্ঠানটির কার্যাদেশটি বাতিল করে এলজিইডি। এরপর 2022 সালের ডিসেম্বরের শেষে কার্যাদেশ দেয়া হয় ম্যাং ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডকে, যার মেয়াদ শেষ হওয়ার কথা আগামী 18 জুন। যদিও নির্মাণ কাজের বেশিরভাগই এখনো বাকি। এই ব্রিজটা আমাদের খুবই প্রয়োজন, খুবই দরকার। এই ব্রিজটা যত দ্রুত সম্ভব ব্রিজটা যেন করা হয়। আমাদের এদিক থেকে মাল জিনিস আনা নেওয়া যাওয়া আসা অনেক কষ্টের।
এই ব্রিজটা যত দ্রুত হবে তত আমাদের পক্ষে অনেক সুবিধা। উপরে সাইডের কাজ শেষ, উপরে নদীর উপরও কাজ শেষ, আমরা নদীর মাঝখানে আছি বর্তমানে এখন বারোদের উপরে। এই অবস্থায় নির্মাণ কাজের মেয়াদ আরও 1 বছর বাড়াতে ঠিকাদারি প্রতিষ্ঠান আবেদন করেছে, যা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে, বলছেন এলজিইডির উপজেলা প্রকৌশলী। টাইম এক্সটেনশনের জন্য করা হয়েছে, ফরওয়ার্ডিং দেওয়া হয়েছে, এটা অ্যাকশন মহোদয় করছে, রিকমেন্ড করছে, এটা এখন পিডি সাহেবের কাছে যাবে, চিফ ইঞ্জিনিয়ারের কাছে যাবে। দ্রুত সেতুটি নির্মাণ কাজ সমাপ্ত করার দাবি স্থানীয়দের। ডিভিসি নিউজ ডেস্ক।